এরা জানতে চেয়েছে আমি কে, আমি কি, আমি কেন। পৃথিবীর সঙ্গে মানব শরীরের একটা ভয়ঙ্কর মিল আছে এবং আসলে এটাই তো থাকার কথা। আসলে আমি তো পৃথিবীরই সন্তান। আসলে এই ধরিত্রী মাই তো আমাকে ধারণ করেছে, তো তার দেহের মধ্যে যা আছে আমার দেহের মধ্যেও তাই আছে। আমার দেহটা আলাদা কিছু নয়, আমি আলাদা কোনো আইডেন্টিটি নই। হিন্দু ধর্মশাস্ত্র হচ্ছে আসলে একটা কালেকশন অফ নলেজ। পতঞ্জলি যোগসূত্র দিল, ভরতমুনি নাট্যশাস্ত্র দিল, আর্যভট্ট বিজ্ঞান দিল, চরক সুশ্রুত মেডিকেল সায়েন্স দিল, শঙ্করাচার্য ফিলোসফি দিল। সেই জন্মে তো আমি কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, সেই জন্মে তো আমি কিছু নলেজ গ্যাদার করেছি, সুখ দুঃখের মাধ্যমে কোনো সিদ্ধান্তে পৌঁছেছি, সেগুলো কি আমার সঙ্গে নেই? সেগুলো কি আমি নিয়ে চলছি না? বৃহৎ সঞ্চিত জ্ঞানের ভান্ডার, এই জন্য নাম বিজ্ঞানময় কোষ। জ্ঞানের ভান্ডার আমার সঙ্গেই রয়েছে, যেটাকে আমরা এখনকার বিজ্ঞানে বলি জিন। এই ব্রহ্মরন্ধ্র দিয়ে প্রাণ তোমার দেহে এসেছিল বা আমার দেহে এসেছিল, আর যখন চলে যাবে তখন এখান দিয়ে চলে যাবে। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী মানব শরীরকে কিভাবে ব্যাখ্যা করা হয়? দেখো, প্রথমেই বলি যে হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী মানব শরীরকে ব্যাখ্যা, যদি এইভাবে বিষয়টা দেখো তাহলে বিষয়টা একটুখানি আমাদের দেখার মধ্যে গন্ডগোল আছে। কারণ যেটা ধর্মশাস্ত্র, সে কেন মানব শরীরকে ব্যাখ্যা করতে যাবে? মানব শরীরকে ব্যাখ্যা করা তো মেডিকেল সায়েন্সের কাজ, তাই না? যারা অ্যানাটমি নিয়ে পড়ছে তাদের কাজ, কেন ধর্মশাস্ত্রের লোকেরা করতে যাবে? তো এইভাবে দেখলে ব্যাপারটা মুশকিল। কিন্তু আমরা হিন্দু ধর্মশাস্ত্র বলতে কি বুঝি? হিন্দু ধর্মশাস্ত্র হচ্ছে আসলে একটা কালেকশন অফ নলেজ। যেমন ধরো পতঞ্জলি যোগসূত্র দিল, ভরতমুনি নাট্যশাস্ত্র দিল, আর্যভট্ট বিজ্ঞান দিল, চরক সুশ্রুত মেডিকেল সায়েন্স দিল, শঙ্করাচার্য ফিলোসফি দিল। এইভাবে প্রত্যেকে, যেমন আমরা দুর্গা ঠাকুরের কি জানি যে যখন একটা অসুরের বিনাশ করতে হয় তখন এমন একজনকে সৃষ্টি করা হয় যে সৃষ্টিকে সবাই নিজের নিজের তার যেটা জোরের জায়গা সেটা দিয়ে বরদান করে। এখানেও ঠিক তেমন হিন্দু ধর্মশাস্ত্র হচ্ছে আসলে মা দুর্গা। সেই মাকে সবাই কিছু 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 করে নিজেদের মতো করে কন্ট্রিবিউট করছে। এবার সেখানে হিউম্যান বডি, মানব শরীর একটা প্রচন্ড আলোচ্য বিষয়। কারণ এদের এই যে গ্রুপ অফ সেজেস, এই যে প্রচন্ড বুদ্ধিমান এবং প্রচন্ড মানে নলেজ গ্যাদার করা এই যে সন্ন্যাসীরা, এই যে সেজেস, আর্যভট্ট, বরাহমিহির, চরক, সুশ্রুত, পতঞ্জলি, বাৎসায়ন, ভরত, এরা কি জানতে চেয়েছে? এরা জানতে চেয়েছে আমি কে, আমি কি, আমি কেন। এই প্রশ্নটা জানতে গিয়ে তার প্রথম যেটা তার একদম নিজের, সেটা হাতে এসছে কি মানব শরীর। তাহলে এর মধ্যে একটা বড় উত্তর নিশ্চয়ই লুকিয়ে আছে। তো এটাকে জানতে গিয়ে গিয়ে এর সমস্তটা প্রায় ব্যাখ্যা করা হয়েছে। তো সেই ব্যাখ্যাটার কথা আমি বলবো। সেই ব্যাখ্যাটাতে মানব শরীর হচ্ছে একদম আমাদের এই ইউনিভার্সের মতো, আমাদের পৃথিবীর মতো। আমাদের পৃথিবীর আর মানব শরীরের মধ্যে প্রচন্ড মিল আছে। যেমন ধরো, তুমি যদি পৃথিবীর টপ শট দেখো, দেখবে যে নদী দেখি না আমরা, ওই ধরো ওপর থেকে উপগ্রহ চিত্রে নদী নদী উপনদী বেরিয়ে গেছে। তুমি ভেবে দেখো চোখ বন্ধ করে, মানুষের ভেতরে রক্তের নালীরাও ঠিক ওইভাবেই গেছে, গাছের পাতারাও ঠিক ওইভাবেই বেরিয়েছে, গাছের ডালগুলো ঠিক একই রকম সজ্জাটা। একটা কোথাও একটা গিয়ে একটা মিল আছে সবকিছু। পৃথিবীর 70% জল, তাই তো, আর 30% স্থল। আমাদের দেহেরও 70% জল, 30% হচ্ছে বাদ বাকি। তো পৃথিবীর সঙ্গে মানব শরীরের একটা ভয়ঙ্কর মিল আছে এবং আসলে এটাই তো থাকার কথা। আসলে আমি তো পৃথিবীরই সন্তান। আসলে এই ধরিত্রী মাই তো আমাকে ধারণ করেছে, তো তার দেহের মধ্যে যা আছে আমার দেহের মধ্যেও তাই আছে। আমার দেহটা আলাদা কিছু নয়, আমি আলাদা কোনো আইডেন্টিটি নই। এবার এই দেহটাকে, এই শাস্ত্রটা বলছে আসলে 5টা দেহের একত্রীকরণ। মানে তোমার কাছে আসলে একটা দেহ নেই, 5টা দেহ আছে। এই 5টা দেহ কি কি? প্রথম হচ্ছে অন্নময় কোষ। অন্নময় কোষ হচ্ছে যেটা আমরা এই যে ভাত ডাল খাচ্ছি, খেয়ে যে বডিটা তৈরি হয়েছে, এই যে চামড়া যেটা ছুঁয়ে দেখা যাচ্ছে, এটা অন্নময় কোষ। এর ভেতরে হচ্ছে প্রাণময় কোষ। প্রাণময় কোষ মানে হচ্ছে এই যে কনস্ট্যান্ট আমরা ব্রিথ করছি, আমরা শ্বাস নিচ্ছি, এই যে শ্বাস প্রশ্বাস চলছে, যেটা 1 সেকেন্ড বন্ধ হয়ে গেলে আমরা থাকবো না, এটা কিন্তু আমরা অজান্তেই নিচ্ছি। তার জন্য আমরা আলাদা করে কোনো এফোর্ট পুট করছি না, মাথায় বলছি না যে আমাকে শ্বাস নিতে হবে, অজান্তে হচ্ছে। এই যে পুরো প্রক্রিয়াটা 60 বছর, 70 বছর, 80 বছর চলছে, এইটা একটা
সেপারেট তোমার বডির মধ্যে মেকানিজম, যেটা একটা বডি, 5টা বডিকে এক করে, মানে হয় না মোবাইলের মাদার বোর্ড, সার্কিট, সমস্ত কিছুকে এক করে হয় সেরকম। তো এটা হচ্ছে প্রাণময় কোষ। তার ভেতরে হচ্ছে মনোময় কোষ। মনোময় কোষ মানে হচ্ছে, তুমি যদি খুব ভালো করে ভেবে দেখো, দেখবে যে শুধু এই দেহটা নিয়ে আমরা চলছি না। হুম। আসলে এই দেহটা চলতেই পারবে না যদি না আমার মনটা থাকে। সেই মনটা আমি ওয়েস্টার্ন বিজ্ঞান করে জানি না কোথায় আছে, এখানে আছে, এখানে আছে না, এখানে আছে না, এখানে আছে জানি না, কিন্তু সেটা আছে এবং সেটাই আমাকে চালনা করে, এবং তার মধ্যেই আমি এক্সপিরিয়েন্স স্টোর করি, এবং সেই এক্সপিরিয়েন্স থেকেই আমি ডিসিশন নিই, এবং সেটা পুরোটাই মনোজগতের কাজ। হুম। সেটা মনোময় কোষ। সেটা হচ্ছে তোমার আরেকটা শরীর তোমার। হুম। তার ভেতরে হচ্ছে বিজ্ঞানময় কোষ। হুম। এটা খুব ইন্টারেস্টিং, এবং এখানে অনেকটা আমাদের এখন যেগুলো আমরা দেখি, যোগা, রিট্রিট, মন্ত্রোচ্চারণ, হিলিং, এই পুরোটা এই দেহটার ওপর রয়েছে বিজ্ঞানময় কোষ। বিজ্ঞানময় কোষ হচ্ছে এমন একটা কোষ যেখানে আমাদের হিন্দু ধর্মে তো আমরা বিশ্বাস করি যে আমাদের এক নয় একাধিক জন্ম হয়, এবং এই যে আমাদের একাধিক জন্ম হয় এটা তুমি খুব ভালো করে যদি লক্ষ্য করো দেখবে এটা সত্যি। কি করে? তুমি ধরো বাচ্চা, 4টে বাচ্চা, তুমি তাদের সামনে 4টে করে অবজেক্ট দিয়ে দাও, মানে ধরো পেন, টাকা, কয়েন, চাল, 4টে অবজেক্ট 4টে ডিফারেন্ট বাচ্চার সামনে দাও, দেখবে 4জন কিন্তু 4টে ডিফারেন্ট জিনিসে হাত দিচ্ছে, হয় মানে একটা বিভিন্নতা আছে, পছন্দ অপছন্দ আছে। মানে 4টে বাচ্চা যখন বড় হবে, কারোর টক ভাল লাগে, কারোর ঝাল ভাল লাগে, কারোর মিষ্টি ভাল লাগে, এটা সে কোত্থেকে নিয়ে আসছে? তার তো কোনো সঞ্চিত এক্সপিরিয়েন্স নেই, সে তো এই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে বড় হচ্ছে। তাহলে এই লাইকিং গুলো একদম ছোট থেকে চলে আসে, এর কোলে যাবো ওর কোলে যাবো না, কেউ মারবে না, কেউ বকছে না, দুজনেই খুব লাভিং, কিন্তু এর কোলে যাবো ওর কোলে যাবো না, এবং সারা জীবন এটা থাকে। এইটা কোত্থেকে আসে? এটা আসা সম্ভব নয় আগে কোনো এর প্রিলিউডে গল্প না থাকে, কোনোভাবে আসতে পারে না। মানে আমরা যদি আমাদের কি করে চয়েসেস তৈরি হয় দেখি, তাহলে দেখবো যে নিশ্চয়ই তার আগে কোনো গল্প রয়েছে, সেখান থেকে চয়েসেস আসে। ঠিক তেমনই একটা ছোট্ট বাচ্চা একজনের দিকে, একজনের হাত আঁকড়ে ধরছে, একজনের আঙুল, আর একজনকে দেখলেই কেঁদে মুখ ফিরিয়ে নিচ্ছে, এই চয়েসেস কোত্থেকে আসছে? কোথাও থেকে সে বহন করছে। তো এই সমস্ত যে আমার জন্ম, সেই জন্মে তো আমি কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, সেই জন্মে তো আমি কিছু নলেজ গ্যাদার করেছি, সুখ দুঃখের মাধ্যমে কোনো সিদ্ধান্তে পৌঁছেছি, সেগুলো কি আমার সঙ্গে নেই? সেগুলো কি আমি নিয়ে চলছি? না, নিয়ে চলছি, প্রত্যেক মুহূর্তে নিয়ে চলছি। এই সেই বৃহৎ সঞ্চিত জ্ঞানের ভান্ডার, এই জন্য নাম বিজ্ঞানময় কোষ। জ্ঞানের ভান্ডার আমার সঙ্গেই রয়েছে, যেটাকে আমরা এখনকার বিজ্ঞানে বলি জিন। কেউ মাছ ভালোবাসবে না মাংস, রোগা ভালোবাসবে না মোটা, এটা কিন্তু জিন নির্ধারণ করে। সেটা কোথায় আছে? আমার মধ্যেই তো আছে জিন, আমার শরীরে। আবার জিন এমন একটা বিষয় যাকে আবার তুমি ছুরি দিয়ে কাটলে তুমি জিন দেখতে পাবে না। মানে পেটটা কেটে দিলাম, পাকস্থলী দেখতে পাবো, কিন্তু জিন দেখতে পাবো না। ঠিক তেমনই এই এনার্জি বডিটাকে দেখা যায় না, বিজ্ঞানময় কোষ। এবার এই বিজ্ঞানময় কোষ বলছে যে আমাদের দেহে 72,000 বা তার বেশি নাড়ি আছে, যাকেও তুমি দেহ ব্যবচ্ছেদ করলে দেখতে পাবে না। কেন বারবার দেহ ব্যবচ্ছেদের কথা বলছি? কারণ ওয়েস্টার্ন সায়েন্স পুরোটাই এই ব্যবচ্ছেদের উপর দাঁড়িয়ে আছে। তুমি ভালো করে ছোট থেকে ভেবে দেখো, আমরা আপেল দেখেছি কিভাবে, মাঝখান থেকে কাটা, দুভাগে ভাগ করা আপেল কেমন দেখতে হয়, ভেতরে দুটো বীজ হয়, আমরা বিজ্ঞান বইতে পড়েছি। আমরা ব্যাঙ দেখেছি কিভাবে, পেট কেটে। আমরা ফুল দেখেছি কিভাবে, কেটে। আমরা এমনকি অ্যানাটমিতে মানুষও দেখি কেটে। কেটে দেখা যায় না, যেমন জিনকে দেখা যায় না কেটে, তেমন এই এনার্জি বডি বিজ্ঞানময় কোষকেও কেটে দেখা যায় না, বা এই 72,000 নারীকেও দেখা যায় না। কিন্তু এই 72,000 নারী তোমার যাবতীয় সমস্ত এই যে ইমোশনাল ইম্পালসেস, আমরা সব ইমোশনাল ড্রিভেন হয়ে কোনো অ্যাকশন করি। মানে ধরো তুমি আমায় কিছু বললে, আমি রেগে গেলাম, সেটা আমার ইমোশন। তারপর সেখান থেকে একটা অ্যাকশন এলো, আমি মুখ ফিরিয়ে চলে গেলাম, বা তোমাকে উল্টে একটা কথা বললাম, আমরা তো ইমোশন ড্রিভেন হই। এবং এই যে শত শত ইমোশন আমার দেহের মধ্যে সর্বত্র বিরাজ করছে, তুমি ভাবো এখনো আছে। আবার আমি উঠে চলে যাব, তখনও থাকবে, খুব গরমেও থাকে, খুব ঠান্ডাতেও থাকে। এই যে পুরো সিস্টেমটা, এই যে এনার্জি বডি বিজ্ঞানময় কোষ, এখানে বলছে যে 108টা চক্র আছে আমাদের দেহে, যেখানে এই নাড়িগুলো এসে মেলে। জাংশন, ট্রেন যেমন জাংশন স্টেশন থেকে আলাদা আলাদা হয়, তেমন এই নাড়িগুলো এই 108টা জাংশন থেকে তারা দেহের মধ্যে ছড়িয়ে আছে। এবং এই 108টার মধ্যেও আবার 7খানা হচ্ছে যারা সবচেয়ে বেশি তুমি লোকেট করতে পারো, সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট জাংচারস, যেই জাংচারগুলো না চললে জীবনটা চলবে না। মানে ধরো দিল্লির রেলওয়ে স্টেশন, কলকাতার হাওড়া রেলওয়ে স্টেশন, বেঙ্গালুরু যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট,
মুম্বাই এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট, দিল্লি এয়ারপোর্ট, হায়দ্রাবাদ এয়ারপোর্ট, যেগুলো না চললে দেহটা চলবে না, ব্যাপারটা চলবে না। সেই 7টা জাংচার রয়েছে। এবার যদি আমরা একটু বোঝার চেষ্টা করি আরেকটু ডিটেলে, 7টা জাংচার কি কি, তাহলে একদম আমাদের যে তোমার জননাঙ্গ, হুম। জননাঙ্গের নিচে, মানে একদম আমাদের শরীর যেখানে তুমি দেখবে প্রায় দুভাগ হচ্ছে, মানে ওপরের পার্ট শেষ হয়ে নিচের পার্ট শুরু হচ্ছে, একদম জননাঙ্গের নিচে হচ্ছে মূলাধার চক্র। নামের মধ্যেই আছে মূল আধার, যেখানে শক্তির আধার, মূলাধার চক্র। নাভির ঠিক নিচে মূলাধার চক্র শক্তির আধার, যাবতীয় শক্তি এর মধ্যে রয়েছে। এবং আরো অনেক ডিটেলে এই নিয়ে হিন্দু বিজ্ঞান, হিন্দু ধর্মশাস্ত্র আলোচনা করেছে। এখানে এই প্রত্যেকটি চক্রের একজন গভর্নিং ডেইটি আছে, একজন দেবতা, যে এই চক্রকে নিয়ন্ত্রণ করে, যার আচরণের সঙ্গে এবং যার প্রপার্টিজের সঙ্গে প্রপার্টিজের মিল আছে। যেমন ধরো এই মূলাধার চক্রের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন গণেশ। আচ্ছা। গণেশ ঠাকুর আমরা জানি, এবং লাল এর রঙের দিয়েও ডিপিক্ট করা হচ্ছে এর ধর্মটা। মূলাধারের ওপরে হচ্ছে ঠিক নাভির নিচে স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান এরও নামের মধ্যে আছে ওয়েল এস্টাবলিশড, এবং এই চক্রটা আমাদের মূলত প্লেজার, যাকে আমরা বলি প্লেজার, মানে কোনো কিছু পেয়ে আমার এক টুকরো কেক খেতে পেয়ে যে আনন্দ হয়, প্লেজার, তাকে নিয়ন্ত্রণ। তার ঠিক ওপরে আমাদের রিব কেজের নিচে হচ্ছে মণিপূরক চক্র। মণিপূরক চক্র সাধারণত আমাদের চাহিদাকে নিয়ন্ত্রণ করে, যেমন ধরো খিদে পাওয়া, ঘুম পাওয়া, বা আমাদের ওয়াশরুমে যাওয়ার, এই যে বিভিন্ন বিভিন্ন চাহিদা আমাদের জীবনে ঘটে, তো সেই চাহিদাকে নিয়ন্ত্রণ করে মণিপূরক চক্র। এবং তুমি যদি খুব ধরো যাদের বেলি ফ্যাট খুব বেশি, ভুঁড়ি আছে, তারা কিন্তু ওই চক্রটার উপর অনেক লেয়ার দিয়ে রেখেছে, অনেক লেয়ারের তলায় আছে, মানে শুধুমাত্র রোগা হওয়া শরীরের জন্য ভালো না, ওই চক্রটাও এক্সপোজ হবে। মণিপূরকের চক্রের পরে হচ্ছে তোমার রিবকেজের ঠিক মাঝখানটাতে, দুটো আমাদের হার্টের ঠিক পাশটাতে, একদম মাঝখানে বুকের অনাহত চক্র। অনাহত চক্র হচ্ছে আমাদের এই যে লাভ, কম্প্যাশন, মানে তুমি বলো সমর, পৃথিবীতে এক ধরনের তো আনন্দ হয়, আমি কিছু অর্জন করলাম, আমি কিছু অধিকার করলাম, আমি টাকা দিয়ে কিছু কিনলাম, আমি মানে কারোর সঙ্গে বিয়ে হলো, বাড়ি কিনলাম, এই ধরনের যে আনন্দ, সেটা একটা আনন্দ হয়। আর একটা আনন্দ হয় যে সন্ধ্যে 6:30টার সময় বেলুর মঠে আরতি শুনে বেরোলাম, একটা অদ্ভুত লাগছে চারপাশটা, ওটা একটা আনন্দ। দুটো মানুষ না খেতে পেয়ে রাস্তায় ঘুরছিল, আমার কাছে 50 টাকা ছিল, আমি খাবার কিনে দিয়ে দিলাম, একটা আনন্দ হয়, ওটা একটা আনন্দ, সাত্বিক আনন্দ। এই আনন্দটা হচ্ছে আমাদের দেহের এই পরবর্তী যে কোষটা, যার কথা আমরা বলবো আনন্দময় কোষ, তার কথা। কিন্তু এইখানে এই যে অনাহত চক্র বা হার্ট চক্রা বলে, এটা আমাদের এই কম্প্যাশনকে নিয়ন্ত্রণ করে। এরপরে হচ্ছে বিশুদ্ধি, যেটা হচ্ছে একদম এইখানে, এখন যেখানে আমি হাত রেখেছি, এইখানে হচ্ছে বিশুদ্ধি চক্রা। বিশুদ্ধি চক্রা হচ্ছে মূলত আমরা এই যে কথা বলছি, কমিউনিকেট করছি, কথার মাধ্যমে, দৃষ্টির মাধ্যমে, এই যে পুরো কমিউনিকেশনটা, এটাকে নিয়ন্ত্রণ করে। এর ওপরে দুটো ভ্রূর মাঝখানে হচ্ছে আজ্ঞা চক্র। আজ্ঞা চক্র হচ্ছে যেটা আমরা বলি শিব ঠাকুরের ত্রিনয়ন, যেটা খুলে গেলে পৃথিবীর সমস্ত রহস্য উন্মোচিত হয়ে যায় তোমার কাছে, যেটা বেসিক্যালি আমাদের ইনটিউশনকে নিয়ন্ত্রণ করে। ইনটিউশন হয় না, ওই রাস্তায় গেলে বিপদ আছে, ওই রাস্তায় গেলে আমার ঘ্যাক করে একটা কুকুর এসে, এই যে ইনটিউশন। আজকের পরীক্ষাটা মনে হচ্ছে দারুণ হবে, সকাল থেকে উঠেই মনটা ফুটবে, আর পরীক্ষাটা হলেও জমায়। ইনটিউশন, এটাই আসলে শিব ঠাকুরের ত্রিনয়ন, যেটা খুলে গেলে আর কিছু লাগে না, স্বাভাবিক। তো এটা হচ্ছে সেই। আর একদম তার উপরে হচ্ছে সহস্রার চক্র, যেটা আমাদের শরীরের মধ্যে, যেটা ঠিক এইখানটাতে রয়েছে, একদম এইখানটাতে। এইখানে একটা রন্ধ্র রয়েছে যার নাম ব্রহ্মরন্ধ্র। এই ব্রহ্মরন্ধ্র দিয়ে প্রাণ তোমার দেহে এসেছিল বা আমার দেহে এসেছিল, আর যখন চলে যাবে তখন এখান দিয়ে চলে যাবে। ঠিক মাথার মাঝখানে এইখানটা তুমি ফিল করে, যে কারণে দেবে বাচ্চাদের বলে মাথা খুব ছোট বয়সে আছড়িও না, তখন ওটা একটু একটু এক্সপোজ থাকে। ব্রহ্মরন্ধ্র, তুমি এখানে হাত দিয়ে একটু কারেন্ট ফিল খেতে পারো। সহস্রার চক্র মানে হচ্ছে যে পদ্মের 1000টা পাপড়ি যে ফুলে, মানে আসলে কিছুই না, এটা এমন একটা মেডিটেটিভ স্টেট, এমন একটি অবস্থা, যেই অবস্থায় তুমি তোমার স্বরূপকে চিনতে পারো। এবং সেটা স্বরূপকে চিনতে গেলে তুমি মানে অবস্থান দেখেই বুঝতে পারবে এটা থেকে বেরোতে হয়, এটা থেকে না বেরিয়ে স্বরূপকে চেনা যাচ্ছে না, তাই জন্য একটু ওপরে এটাকে ছেড়ে আবার আসা যায় বোধহয়, জানি না। অনেক যারা আমাদের মাস্টার্স, তারা
এই আসা যাওয়াটা করেছেন। একটা পুরো বিজ্ঞানী আছে, একটা পুরো আহ, যোগদা সোসাইটি, পরমহংস যোগানন্দ, তার যিনি গুরু যুক্তেশ্বর বাবাজি মহারাজ, তার গুরু শ্যামাচরণ লাহিড়ী মহারাজ, এবং তার গুরু মহাফতার বাবাজি। মহাফতার বাবাজি, যার গল্প আমরা শুনি, যিনি নাকি যুগের পর যুগ ধরে শরীর ধারণ করে পৃথিবীতে আছেন। হুম। এবং একজন নয়, একাধিক লোক বলছে মহাফতার বাবাজির সঙ্গে দেখা হওয়ার এবং তার সঙ্গে কথা বলার গল্প। একাধিক লোক, এবং তারা হিন্দু ধর্মের বিভিন্ন সেক্টর থেকে বিলং করে। বিভিন্ন সেক্টর মানে একটা সেক্টর থেকে নয়, বিভিন্ন সেক্টর থেকে বিলং করে তারা। এবং সেটা এই সময়ও, এবং আজ থেকে তুমি 100 বছর আগেও যদি পড়ো সেই সময়কার সাধুদের কথা, তাদের সাথে কেউ কথা বলেছে, তুমি দেখবে যে তারাও বলছে মহাফতার বাবাজির কথা, যিনি হচ্ছেন সেই পথপ্রদর্শক, যিনি সর্বসময় এই পৃথিবীতে উপস্থিত সমস্ত সাধকের জন্য রয়েছেন। যাই হোক, মানে পুরো একটা আলাদাভাবেই ডিসকাশন করার বিষয় এনারা। তো এই শ্যামাচরণ লাহিড়ী মহাফতার বাবাজির শিষ্য, যার বাড়ি আছে কাশিতে, তুমি এখনো গেলে দেখতে পারবে, সত্যলোক তার বাড়ির নাম। ঠিক দয়াশ্বমেধ ঘাটের পাশেই তুমি যাও, বাঁ দিকে পড়বে, উল্টো দিকে হচ্ছে তোমার একটা দেবী মন্দির, নামটা মনে পড়ছে না, মনে পড়লে তোমায় বলবো। সেই দেবী মন্দিরটি উল্টো দিকে, সত্যলোক শ্যামাচরণ লাহিড়ীর বাড়ি। তার তার শিষ্য যুক্তেশ্বর মহারাজ। যুক্তেশ্বর মহারাজের তো এখানে আমাদের প্যান্ডেলের কাছে ওখানে ইয়েই ছিল, আশ্রমই ছিল, সেই আশ্রমেই পরমহংস যোগানন্দ শিষ্য ছিলেন। এবং পরমহংস যোগানন্দ তো একটা নক্ষত্র, যিনি এদেশ ওদেশ কাজ করে গেছেন। তো ওদের একটা পুরো বিজ্ঞানী আছে, যেটা হচ্ছে এই আহ, একটা ক্রিয়াযোগ, যেটা ওনারা বলছেন ক্রিয়াযোগ, শ্বাস প্রশ্বাসের খেলা, আর কিছু না। তো যাই হোক, ওই কথা থেকে চলে এলাম। তো এই 7খানা চক্র আমাদের ডমিনেট করছে, আর তারও ভেতরে যে রয়েছে সেটা হচ্ছে আনন্দময় কোষ। আনন্দময় কোষ বা 5টা কোষের কথা বলছিলাম, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষের কথা বলতে গিয়ে এত কথা বললাম। এবং এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে আনন্দময় কোষ। আনন্দময় কোষ মানে যিনি সৎ চিৎ আনন্দ, মানে যেটাকে উপনিষদে বলছে অহম ব্রহ্মস্মি তত্ত্বমসি, মানে যে সেলফটা আমার সবসময় আমার মধ্যে জাগ্রত, যে আমার কনসাসনেস, যে বিভিন্ন এই বাইরের শরীরগুলোতে ঢাকা পড়ে আছে। আচ্ছা, এবার দেখো, হিন্দু ধর্মশাস্ত্রে না কোনো কিছুই স্পেকুলেশন নয়। মানে তুমি যদি বিবেকানন্দ পড়ো, দেখবে বিবেকানন্দ বলছেন যে এটা এক্সপিরিয়েন্সিয়াল, এটাকে এক্সপিরিয়েন্স করো তারপর বিশ্বাস করো। তো এবার তুমি এই আনন্দময় কোষকে এক্সপিরিয়েন্স করবে। আমরা সবাই রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, কোথাও আনন্দময় কোষ তো নেই ভাই। রাস্তায় বাসে ধাক্কা মেরে দিচ্ছে লোকে, কেউ পকেট মারি করে দিচ্ছে, কেউ চারটে খারাপ কটু কথা বলে দিচ্ছে। তো কোথায় আনন্দ? তো আমি তোমাকে একটা সহজ উদাহরণের মাধ্যমে, এটাও এই ফিলোসফির মধ্যে রয়েছে, অদ্বৈত বেদান্তের মধ্যে রয়েছে, শঙ্করাচার্য প্রণীত, তোমাকে বোঝাবার চেষ্টা করবে আনন্দময় কোষের গল্পটা বলে। তারপরে আমরা শেষ করবো শরীরের আলোচনায়, আরো গভীরে যাওয়া যায়। আমাদের মূলত দেখো 3টে অবস্থা হয়। তুমি কোথাও আমার সঙ্গে যদি অরাজি হও বলি, আমাদের 3টে অবস্থা হয়। একটা হচ্ছে জাগ্রত অবস্থা, তাই তো, যেটা আমরা এখন জেগে আছি, চারপাশে কি হচ্ছে বুঝতে পারছি, আমার দিকে কেউ ধেয়ে এলে বুঝতে পারবো, আমার খিদে পেলে বুঝতে পারবো। আর একটা হচ্ছে নিদ্রিত অবস্থা, যেখানে আমরা ঘুমিয়ে আছি কিন্তু তাও আমরা গায়ে মশা বসলে বুঝতে পারি, যেখানে আমরা কিচ্ছু বুঝতে পারি না, যেখানে আমার গলাও কেটে দিয়ে গেলে বুঝতে পারবো। তাই তো, এই 3টে আমাদের স্টেট। এবার সমর, তুমি ভাবো যে আমরা ওই যে নিদ্রিত অবস্থার পর যে ডিপ স্লিপ স্টেট, তখন তো আমরা বুঝতে পারি না, আমার মাথা পুরোপুরি শাটডাউন হয়ে যায়, আমার মাথা, আমার গলা কেউ কেটে দিয়ে গেলেও আমি বুঝতে পারবো না, আমার চারপাশে আগুন লেগে গেলেও আমি তৎক্ষণাৎ বুঝতে পারবো না। তাহলে ঘুম থেকে ওঠার পরে কোনো দিন মনে হয় না স্টেপ লাইক আ লগ, কাঠের গুড়ির মতো ঘুমোলাম, ও মরার মতো ঘুমোলাম? তাহলে কে বলে দিল আমি মরার মতো ঘুমোলাম? আমার মাথা তো পুরোপুরি বন্ধ ছিল। আমি যদি পাশ্চাত্য বিজ্ঞান মতে আমার মাথা এবং আমার শরীর হই, তাহলে আমার মাথা পুরোপুরি শাটডাউন ছিল, আমি কিচ্ছু জানি না, আমি নিজেই উঠে বলছি আমি মরার মতো ঘুমোলাম, কিচ্ছু বুঝতে পারিনি। কিন্তু এটা বুঝতে পারলাম কি করে মরার মতো ঘুমোলাম, ওটা আমায় কে বলে দিল? সে কিন্তু সবসময় তোমার মধ্যে জেগে থাকে। তুমি যদি ভেবে দেখো, সে তোমার জীবনের প্রত্যেক পরিস্থিতিতে তোমাকে তার মতামত বলেছে, তার কথা বলেছে, তুমি শুনেছো বা শোনোনি বা শোনার ভান করেছো, কিন্তু সে বলেছে, সব সময় সে বলছে, এখনো সে বলছে, এবং সে বলে যাবে। এবং সেই নশ্বর, সেই যুগ থেকে যুগ, দেহ থেকে দেহ, জন্ম থেকে জন্ম, সেই পরিভ্রমণ করছে। সে এতটাই পিওর যে তাকে এই 5টা পোশাক পরিয়ে রাখতে হয়। সে হচ্ছে আনন্দময় কোষ। এইটা যদি মানুষের শরীর হয়, তাহলে তুমি ভাবো যে কতটা সফিস্টিকেটেড একটা যন্ত্র এই দেহ, এই জন্মের
সব থেকে বড় উপহার, যা দিয়ে আমরা শুনি না কোনো কোনো সন্ন্যাসী হাওয়ায় উঠে যায়, হুম ভ্যানিশ হয়ে যায়। শ্যামাচরণ লাহিড়ী হতেন ভ্যানিশ। হুম শ্যামাচরণ লাহিড়ীর ভ্যানিশ হওয়ার গল্প আছে, এবং শুধু তাই নয়, শ্যামাচরণ লাহিড়ীর একই সময় বিভিন্ন জায়গায় থাকারও গল্প আছে, এবং যারা গল্পগুলো বলছেন তারা সবাই বিশ্বাসযোগ্য, তারা ঢপ মারার লোক নন। হুম পরমাংশ যোগানন্দরও আছে। এটা কিছু নয়, এটা বিজ্ঞান। বিজ্ঞান দিয়ে শরীরকে সে এমন সূক্ষ্ম অবস্থায় নিয়ে যাচ্ছে হুম। যে সে, আমরা দেখতে পাই কতটুকু, আমরা দেখতে পাই একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি। তুমি দেখবে আমাদের দেখার বিজ্ঞান যদি পড়ো, হুম। আমরা দেখতে পাই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, শুনতে পাই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, তার বাইরে একটা বড় ব্যান্ড রয়েছে, হুম দেখতেও পাই না, একদম। শুনতেও পাই না। তো সেইখানে যাতায়াত করতে পারা যায় এই শ্বাস প্রশ্বাসের খেলা শিখে, এই বিজ্ঞান শিখে এবং এই বিজ্ঞান জেনে, যে বিজ্ঞানের আমরা আজকে প্রিলিউডটুকু দিলাম জাস্ট।